আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের অ্যাকাউন্টিং সলভ ক্লাস নিয়ে আসলাম, কয়েকটা টপ এমসিকিউ কোশ্চেন। তো আজকে আমরা এগুলো সলভ করব। সবাই জয়েন হও দ্রুত। এটা এটা নাও আচ্ছা না। ওকে, দুইজন জয়েন হয়েছে। দেখো, আজকে আমরা অ্যাকাউন্টিং সলভ ক্লাস করব। কয়েকটি ম্যাথ আছে, থিওরিটিক্যাল কোশ্চেন আছে। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো সবাই সবার বন্ধু বান্ধবকে লিঙ্কটা দিয়ে দাও, সবাই লাইভ ক্লাসে যুক্ত হোক। আচ্ছা, ওকে, আমরা আজকে শুরু করলাম অ্যাকাউন্টিং সলভ ক্লাস। তো এখানে সবাই খেয়াল করি, এখানে বলছে যে ব্যবসা প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে বন্ধ হবে না, বরং অনির্দিষ্টকাল ধরে চলমান থাকবে। বলছে চলমান থাকবে। এটি হিসাব বিজ্ঞানে কোন ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? ঠিক আছে, যে ব্যবসাটা তোমার অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, মানে এটা কোনো নিয়ম থাকবে না, বা এটা কোনো রুলস থাকবে না, কোনো সময় বাধা থাকবে না যে এই সময় পরে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে অনির্দিষ্টকাল ধরে, কোনো নির্দিষ্ট না বলে নাই যে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। এটা আমরা হিসাব বিজ্ঞানের নীতি এবং ধারণা আছে, সেটার মধ্যে কোনটা বা কোন ধারণার ভিত্তি করে এই যে ব্যবসাটা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকে, সেটা কোন ধারণাকে ফলো করা হয়। সবাই খেয়াল করে, এখানে বলছে সময়কাল ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, সত্তামূলক ধারণা, রাজস্ব স্বীকৃতি নীতি। তো আমরা এটা সবাই জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমার ব্যবসাটা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, মানে এটা বন্ধ হবে না সহজে। চলমান প্রতিষ্ঠান ধারণা এটা আমাকে বলে থাকে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এছাড়াও চলমান প্রতিষ্ঠান ধারণায় আরো অনেক বিষয় আছে। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমরা জানি যে আমরা যেমন আর্থিক অবস্থা বিবরণীতে, এছাড়া আয় ব্যয় যেগুলো আছে, সম্পত্তি যেগুলো আছে, যেমন আমরা আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, হ্যাঁ, তারপরে সম্পত্তিকে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, দায়কে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এই যে আলাদা আলাদা ভাবে করে থাকি, এইটা আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করে থাকি। ঠিক আছে? তো এটা সবাই মনে রাখবা যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমাদের সম্পত্তিকে একভাবে বিবেচনা না করে চলতি সম্পদ প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ এবং আয়কে এক জাতীয় আয় না ভেবে মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, ব্যয়কে ঠিক একইভাবে মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এভাবে চিন্তা করা হয় হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। সো এখানে একটা আছে, পাশাপাশি আমি যেগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখো যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কি কি বলা হয়ে থাকে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে চলমান প্রতিষ্ঠান ধারণা বলবে, যেটা হচ্ছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা রেফার করে বা এটা বলে যে ওই যে আমাদের সম্পত্তি যেটা আছে, আমরা যন্ত্রপাতি আসবাবপত্র যেটা কিনি সেটাকে ক্রয় মূল্যে দেখানো হবে, অবসান মূল্যে না। যেমন আমরা একটা সম্পত্তি কিনলে, আসবাবপত্র বা যন্ত্রপাতি কিনলে, সেটাকে আমরা প্রত্যেক বছর যতদিন তার আয়ুষ্কাল থাকে প্রত্যেক বছর তার হচ্ছে ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে আমরা লিপিবদ্ধ করে থাকি। সেটাই হচ্ছে চলমান ধারণা অনুযায়ী। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়ি এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকে অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তাসিন আছে আমাদের সাথে, রানী আছে, ইভা আছে। ইভাকে তো চিনি, রেগুলার ক্লাস করে। মাহফুজ আছে, হ্যাঁ মাহফুজ। ওকে, ধন্যবাদ সবাইকে। বাকি যারা আছো সবাই কমেন্ট করবা, যদি না বুঝো সেটাও জানাবা এখানে কমেন্টের মাধ্যমে, যারা আমাদের সাথে এখানে ক্লাসে জয়েন আছো। তো আমি বোঝানোর চেষ্টা করব, সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, রেসপন্স করবা। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এই অঙ্কটা সবাই একটু সলভ করার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে যে একটি যন্ত্রপাতি ক্রয় মূল্য দেওয়া আছে, তোমার অবচয়ের হার দেওয়া আছে 10%, এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দ্বিতীয় বছর শেষে সম্পত্তির বহন মূল্য মানে ক্যারিং অ্যামাউন্ট, এই বহন মূল্যের আরেকটা নাম হচ্ছে, আমি বলে দিই, বহন মূল্য আরেকটা নাম হচ্ছে বই মূল্য। তো বই মূল্য বের করার সূত্র আমরা সবাই জানি, আমি লিখে দিই, তোমরা ততক্ষণে অ্যামাউন্টটা বের করে অ্যান্সারটা করে ফেলো। আমি সূত্রটা লিখি। বই মূল্য হচ্ছে অর্জন মূল্য অথবা ক্রয় মূল্য
মাইনাস পুঞ্জীভূত অপচয়। তো আমি যেটা লিখে দিলাম এই অনুযায়ী তোমরা এটা অ্যান্সারটা করো তাড়াতাড়ি, আমি করে দিব। ওকে, তো এখানে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী দ্বিতীয় বছর শেষে বহন মূল্য বা বই মূল্য কত, ক্যারিং অ্যামাউন্ট কত? জি মাসুদানা ভাই, আপনিও আছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কয়েকজন অ্যান্সার করছো। তাসিন অ্যান্সার করছো 2 এর সি, ইভা 2 এর সি, আর মাসুদান সি, মাহফুজ সি। ওকে, ধন্যবাদ। আমি দেখি, আমি একটু করে দেখি, আমি জানি না আসলে এটা কি উত্তর বের হবে, সো করি, আমরা এই রুলসে করি। তো সবাই খেয়াল রাখবেন, এখানে যদি ভগ্নাংশের মূল্য দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটা আমরা নিতাম না, কারণ আমাকে কোনটা বলা হচ্ছে, ক্রমহ্রাসমান। তো আমরা সকলেই জানি ক্রমহ্রাসমানে আমরা কখনোই ভগ্নাংশের মূল্যটা বাদ দিব না। সো খেয়াল করে এখানে, তো 1 লাখ টাকা অবচয়ের হার 10%, তো প্রথম বছর হচ্ছে 10,000 টাকা, 10%, এটা 10% হচ্ছে 10,000 টাকা বের হবে। ঠিক আছে, তো 10,000 টাকা আমি কি করব, এই ক্রয় মূল্য থেকে এই অবচয়টা বাদ দিয়ে পরের বছর হচ্ছে যেটা থাকবে এই 9,000, 90,000 উপরে আবার 10% ধরবো, তাহলে হলো 9,000। ঠিক আছে, তাহলে প্রথম বছর হচ্ছে অবচয় 10,000, পরের বছর হচ্ছে 9,000, টোটাল আমার পুঞ্জীভূত অবচয় হচ্ছে 2 বছর 19,000। তাহলে আমি এই অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটাই আমার উত্তর। সো আশা করি এটা সবার কনসেপ্ট ক্লিয়ার। যারা অ্যান্সার পারছো সবাইকে ধন্যবাদ। আমরা এটা বুঝে থাকলে আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, এটা খুবই সহজ। হ্যাঁ, সবাই এটা একটু চেষ্টা করবো আমরা, যে এখানে অবচয় হার বের করতে বলছে। ঠিক আছে, তো অবচয় হার বের করার ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম জানি, একটা সরলরেখিকে, একটা হচ্ছে ক্রমহ্রাসমানে। তো তোমরা সবাই একটু ট্রাই করো। একটি মেশিনের জীবনকাল দেওয়া আছে 4 বছর এবং অবচয় হার সরলরেখির পদ্ধতিতে 20% বলা আছে। সো যদি দ্বিগুণ মানে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় তবে অবচয় হার কত হবে? তোমার এখানে যে বছরটা দেওয়া আছে এবং হার দেওয়া আছে এটা হচ্ছে সরলরৈখিক। সো তোমরা একটু করার চেষ্টা করো, সবাই অ্যান্সার করে। আমার 3 নাম্বার আছে, একজন বলছে 3 এর ডি 40%। ওকে, ধন্যবাদ। অনেক অ্যান্সার করছে 3 এর সি। ওকে, তাসিন, রানী, ইভা। ওকে, আমি একটা দেখি, আমি এখানে বলে দেই, যখন আমার সরলরৈখিকে অবচয় হার বের করতে বলবে আমরা জানি যে আমরা কি করব, 100কে, হ্যাঁ 100কে না, 100কে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে এই যেটা, এটা হচ্ছে সরলরৈখিক। সবাই বুঝে নেই, এটা যেন মনে থাকে, এটা আর কেউ ভুলবে না, সবাই একটু খেয়াল করলে ভুলবে না। যারা যারা এটা করতে পারছে অ্যান্সার করে ফেলি, আমি এটা করতেছি, খেয়াল করো। সরলরেখিকে আমরা 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমার ইয়া বের হয়ে যাবে, অবচয় হার বের হয়ে যাবে। ঠিক আছে, আর আমার যখন বলবে ক্রমহ্রাস মানে, তখন আমার এখানে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখানে 100, আয়ুষ্কাল আছে হচ্ছে 4 বছর, যেহেতু সম্পত্তি একটাই, পদ্ধতি দুইটা, যাই হোক সম্পত্তি যেহেতু একটা, সেই সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। ওকে, আর ইন্টু 2। তো আমি 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, তার সাথে 2 গুণ করলে, তাহলে টোটাল হচ্ছে আমার 50% অবচয়ের হার। ওকে, পরে আমরা পরের কোশ্চেন যাব, যারা কোশ্চেন পারছো। ওকে, একজন বলেছেন যে এখানে 25% হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে 25% হবে, হয়তো এখানে কোশ্চেনে ভুল আছে। আচ্ছা, ধরে নিলাম এখানে 25%। হ্যাঁ, কারণ 25% কেন, কারণ এই 4 দিয়ে যখন আমি 100কে ভাগ করব, তার মানে এটা সরলরেখিকে আসে 25%, ক্রমহ্রাস মানে আসে হচ্ছে 50%। তো এটা আমরা সকলেই জানি যে প্রথম বছর ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার বেশি থাকে এবং অবচয়ের পরিমাণটা সবচেয়ে বেশি হয় ক্রমহ্রাস মানে প্রথম বছর। দেখো প্রথম বছর এটা হচ্ছে 25% সরলরেখিকে, আর ক্রমহ্রাস মানে আমার যেখানে হচ্ছে 50%। তো এটা মনে রাখবা, যদি কখনো এরকম কোশ্চেন আসে যে কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি আসে, সেটা একটু খেয়াল রাখবেন সবাই। তো আমরা খেয়াল করে পরের কোশ্চেনে যাই।
ওকে, সবাই একটু খেয়াল করো যে এখানে বলছে 1,000 টাকার আসবাবপত্র ক্রয়কে ভুলবশত ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল? হ্যাঁ, এটা কোন ধরনের ভুল? এখানে আমরা 4 নম্বরে আছি, 4 নম্বর সবাই অ্যান্সার করো। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এক চান্সে পারার কথা। হ্যাঁ, 4-এর ডি, 4-এর ডি সবাই বলতেছেন নীতিগত ভুল। ওকে, বাকিরা যারা ক্লাসে জয়েন আছো দয়া করে ভাইয়া সবাই একটু কাইন্ডলি করি, অ্যান্সার করি। ওকে, অনেকে অ্যান্সার করছো। তাহলে দেখো এখানে বলছে যে 1,000 টাকার আসবাবপত্র ক্রয়কে ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। আমার করা উচিত ছিল আসবাবপত্র ডেবিট, আমার আসবাবপত্র ডেবিট করার কথা ছিল, ঠিক আছে। আমি এটা না করে আমি করছি ক্রয়, ক্রয় ডেবিট করছি। এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমার এটা সম্পদ আর এটা আমার হচ্ছে ব্যয়। সো সম্পত্তিকে আমি ডেবিট না করে, সম্পত্তি আমি বৃদ্ধি না করে আমি ব্যয়কে বৃদ্ধি করলাম, তার মানে আমার মূলধন জাতীয় ব্যয়কে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাইলাম। এটা আমরা জানি কোন ধরনের ভুল, সকলে জানি এটা নীতিগত ভুল। হ্যাঁ, নীতিগত ভুল একটা, আর বাকি যেগুলো আছে যত ধরনের ভুল আছে নীতিগত বাদে সব হচ্ছে করণিক ভুল। এই যে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, এগুলো হচ্ছে করণিক ভুল। আর যখন আমরা মূলধনকে মুনাফা জাতীয় করব, মুনাফাকে মূলধন জাতীয় করব, তখন সেটা হবে নীতিগত ভুল। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই এটা পারছো, ভেরি গুড। ওকে, পরের কোশ্চেনটা সবাই একটু চেষ্টা করি। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন এটা, যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,000 ক্যাশ বইতে লেখা হয়নি, এই লেনদেনটি ব্যাংক সমন্বয় বিবরণী কোন পাশে যোগ হবে? ওকে, দেনাদার কর্তৃক তোমার দেনাদার আমার কাছে, আমি হচ্ছে আমানতকারী, মানে আমার কাছে সরাসরি না এসে সে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আসছে। সো এটা কি হবে? তো এটা তো আমরা জানি ব্যাংক বিবরণীর দুইটা পাশ থাকে, একটা হচ্ছে নগদান বই, আমানতকারী বই, আর একটা হচ্ছে ব্যাংকের বই, পাস বই। তো এই দুইটার মধ্যে ব্যাংকের যারা আছে তারা তো অলরেডি জানে, কারণ তাদের কাছে জমা দেওয়া হয়ে গেছে, ওটা অ্যাকাউন্টে জমা হয়েছে, তাদের এটা সমন্বয় করার বিষয় না। এটা সমন্বয় করবে ক্যাশ বই, মানে নগদান বই, আমানতকারী এটা সমন্বয় করবে। তো এই 2,000 টাকা ক্যাশ বইতে লেখা হয়নি, এখন এখানে কি করতে হবে? সবাই অ্যান্সার করি। হ্যাঁ, অনেকে বলেছেন যে ধন্যবাদ, অনেকে অ্যান্সার করছেন যে 5-এর বি, ক্যাশ বইয়ের জেরের সাথে। আচ্ছা, এখানে বলে দিছে যোগ করতে হবে কার সাথে? ক্যাশ বইয়ের জেরের সাথে আমার যোগ করতে হবে, কারণ যখন দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসলো, তো আমার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্স আমার বাড়তেছে। তো এর জন্য আমি এটা কি করব? নগদান বইয়ের সাথে যোগ করব। আচ্ছা, আমরা সবাই হচ্ছে 6 নম্বরটা অ্যান্সার করি, যে হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি? আচ্ছা, হিসাব চক্রটা আমরা জানি না, হিসাব চক্রে কয়টা চক্র আছে? সবাই একটু অ্যান্সার করো, যারা জানো তারা লিখে এটা কমেন্টে লেখো, আর এটাও অ্যান্সার করো যে হিসাব চক্রে কয়টা ধাপ আছে। তো এখানে বলছে হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটা? এখানে বলা আছে জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ, লেনদেন বিশ্লেষণ, রেওয়ামিল প্রস্তুতকরণ। হ্যাঁ, তাহলে প্রথমত হচ্ছে আমরা জানি লেনদেন বিশ্লেষণ হচ্ছে প্রথম ধাপ, এরপরে জাবেদাভুক্তকরণ হচ্ছে দ্বিতীয় ধাপ, জাবেদা করার পরে জাবেদা করার পরে খতিয়ানে স্থানান্তর করা হচ্ছে আমার তৃতীয় ধাপ, তাই না? খতিয়ানের পরে আমরা কি করি? 6-এর অনেক অ্যান্সার করছো, বি হয়েছে। ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো, অনেক অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি তৃতীয় হচ্ছে খতিয়ানে স্থানান্তর। তো টোটাল হিসাব চক্রের টোটাল আছে হচ্ছে 9টা, ঠিক আছে। এখন হিসাব চক্রে কয়বার রেওয়ামিল করা হয় সবাই কি জানো? ওকে, একজন বলছেন হিসাব চক্রের 9টি ধাপ, ধন্যবাদ। আচ্ছা, হিসাব চক্রের 9টি ধাপের মধ্যে একটা কোশ্চেন আসে সেখান থেকে, যে হিসাব চক্রের 9টি ধাপের মধ্যে রেওয়ামিল করা হয় 3বার, ঠিক আছে। রেওয়ামিল কয়বার করা হয়? 3বার করা হয়ে থাকে রেওয়ামিল, 3বার রেওয়ামিল করা হয়ে থাকে। এবং হিসাব চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে বিপরীত দাখিলা। এই তো গুড, মাহফুজ ধন্যবাদ, ইভা ধন্যবাদ। ওকে, একটা এমসিকিউর পাশাপাশি এটা রিলেটেড যত ইস্যুগুলো আমাদের আসলে এই মুহূর্তে মনে আসবে, আমরা চেষ্টা করবো সেগুলোকে আপনাদেরকে বলার, এবং সেগুলো আপনারাও যেন এই শিখে নিতে পারেন, চেষ্টা করবেন। তো খেয়াল করে আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, এই অঙ্কটা সবাই একটু করি, যে অসমন্বিত বিজ্ঞাপন 10,000 টাকা, যার মধ্যে
1/4 চলতি বছরের ব্যয় আর্থিক অবস্থা বিবরণীতে কত টাকা দেখানো হবে। ওকে, আমরা সবাই জানি আর্থিক অবস্থা বিবরণীতে আমরা কি দেখাই, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব এগুলো দেখাই। তো এটা অ্যান্সার কি হবে সবাই একটু করি। আমরা 7 নম্বরে আছি। তো আর্থিক অবস্থার অসমন্বিত যে বিজ্ঞাপন 10,000 টাকা, এটার মধ্যে 1/4 হচ্ছে চলতি বছরের ব্যয়। সবাই খেয়াল করেন, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের কি করতে হবে? আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার করেন দ্রুত সবাই। তো খেয়াল করো, এখানে আমার 10,000 টাকার মধ্যে 1/4 হচ্ছে চলতি বছরের ব্যয়। তার মানে এটা 4/1 হ্যাঁ, 4/1 4 ভাগ কত? 2,500 টাকা। এই 4/1 হচ্ছে আমার এই বছরের ব্যয়। তাহলে আমার এইটা আমি ব্যয় হিসেবে দেখাবো, বাকিটুকু আমি কি করব? বিলম্বিত করব। সে বিলম্বিত যে 7,500 টাকা, বিজ্ঞাপনে বিলম্বিত যে 7,500, সেটা আমার কোথায় যাবে? আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। হ্যাঁ, অনেক অ্যান্সার করছো, ধন্যবাদ। সাথে সি কয়েকজনে অ্যান্সার করতেছেন, বাকি যারা আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। তো দেখি এটা সবাই বুঝতে পারছে আশা করি। আমরা পরের কোশ্চেন যাই। এখানে বলছে হিসাব বিজ্ঞানের কোন নীতির কারণে পদটিকা ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। তো এখানে বলা আছে পূর্ণ প্রকাশ নীতি, রক্ষণশীলতা নীতি, গুরুত্বের নীতি এবং সামঞ্জস্যতা নীতি। তো সবাই জানি আমাদের যে আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে 4টা, আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে 4টা, লিখে দিই আমি। বিবরণী 4টি, আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। ঠিক আছে, সবাই মনে রাখবেন অংশ 5টি, শেষ অংশটা হচ্ছে এই পাদটিকা। হ্যাঁ, এখন এইটা আমার কোন নীতি অনুযায়ী আমি আর্থিক অবস্থা বিবরণী করার পরে যে বিষয়গুলো, যে পদ্ধতিগুলো আমি ব্যবহার করব, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার ব্যবহারকারীদের নিকট দেওয়া লাগবে, হ্যাঁ, প্রকাশ করা লাগবে, সেটা কোন নীতি অনুযায়ী আমি করে থাকি। এখানে সবাই জানে, অ্যান্সার করি সবাই। অনেকে বলছেন পূর্ণ প্রকাশ নীতি। ওকে, এই তো সবাই পারতেছে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এইটা হবে পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদের কি করতে হবে? এই পাদটিকা ব্যবহার করে, এটা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী পাদটিকা ব্যবহার করতে হবে, যেখানে আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করতে হবে। হ্যাঁ, পরিপূর্ণভাবে আর্থিক অবস্থার বিবরণীটা আমার ব্যবহারকারীদের নিকট প্রকাশ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো এটা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখি। ওকে, সবাই এই ম্যাথটা কমপ্লিট করেন। ছোট একটা ম্যাথ, খুব সহজ। এখানে বলা আছে হচ্ছে যদি একটি প্রতিষ্ঠানের চলতি অনুপাত 2:1 হয় এবং চলতি দায় 1 লক্ষ হয়, তবে চলতি সম্পদের পরিমাণ কত হবে? সবাই অ্যান্সার করুন। সবাই দেখেন যে যদি একটি প্রতিষ্ঠানের চলতি অনুপাত দেওয়া আছে, তবে অ্যান্সার করো 1 মিনিট। করছেন একটু নেট স্লো কাজ করতেছে। যারা 9-এর বি দিয়েছেন ধন্যবাদ। জাস্ট আ মিনিট। ওকে, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করছো। এখানে বলছে কি আমার এই যে অনুপাত আছে, এই অনুপাতে এটা হচ্ছে চলতি সম্পদের ভাগ, আর এটা হচ্ছে চলতি দায়ের ভাগ। তো চলতি দায় যদি 1 লাখ হয়, মানে এক অংশের মান যদি 1 লাখ হয়, তাহলে 2 অংশের মান হবে আমার 2 লক্ষ টাকা। ঠিক আছে, তো যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ, ভালো করছেন। আমরা পরের কোশ্চেনে যাই। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় একটি কি? আমরা সবাই এটা অ্যান্সার করবো যে নির্দিষ্ট সময়ের জন্য করব, নাকি বছরব্যাপী, নির্দিষ্ট তারিখে, নাকি নির্দিষ্ট হিসাবকাল শেষে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
সবাই অ্যান্সার করে এটা। আমরা 9 নম্বর 10 নম্বরে আছি। 10-এর অ্যান্সার করছে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ের জন্য। আচ্ছা, মাহফুজ বলছে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের জন্য বছরব্যাপী নির্দিষ্ট হিসাবকাল শেষে। বাকিরা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। একজন নির্দিষ্ট হিসাবকাল শেষে। ওকে, যাক, অনেকে সঠিক অ্যান্সার করেছেন, অনেকের ভুল হয়েছে, আমি এটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, যাদের সঠিক হয়েছে আমি বলতেছি, ইভা সঠিক করেছে, রানী, আখি, মাহফুজ। হ্যাঁ, ওকে, দেখো আমাদের আর্থিক অবস্থা বিবরণী, এই একটা মাত্র বিবরণী আমি যে কোনো তারিখে, সরি এটা নির্দিষ্ট তারিখে হবে না, এটা হবে, উত্তর হবে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। সরি, অনেকে ভুল অ্যান্সার করছেন, এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, এটা নির্দিষ্ট হিসাবকাল শেষেও না, নির্দিষ্ট তারিখেও হবে না, বছর ব্যাপী তো হবেই না। তো নির্দিষ্ট সময়ের জন্য আপনি যে কোনো সময়, হ্যাঁ, এটা 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 আরেকটা নামে আসতে পারে যে নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুতে করা হয়, মানে নির্দিষ্ট একটা সময়ের করা হয়, ঠিক আছে, যে কোনো সময় করা, নির্দিষ্ট তারিখে করবে না, নির্দিষ্ট হিসাবকাল শেষেও করবে না, যে কোনো সময়ের জন্য করতে পারে, ঠিক আছে। আপনি যখন ইচ্ছা তখনই আর্থিক অবস্থা বিবরণীটা তৈরি করতে পারবেন। এটা হিসাবকাল শেষে করতে হবে এমন না, নির্দিষ্ট কোনো তারিখও লাগবে না। আপনার যখন মনে হবে যে এই সময়ের জন্য আমি করতে পারবো বা এই সময় আমার আর্থিক অবস্থা বিবরণী করা লাগবে, ঠিক তখন আমরা এটা করে নিব। যারা ভুল অ্যান্সার করছে সবাই সঠিক করে নেন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, 11 নম্বরে। আচ্ছা, এখানে 11 নম্বর বলা আছে, সবাই ম্যাথটা করো। একটি প্রতিষ্ঠানের নিট লাভ দেওয়া আছে 10,000, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 1 লাখ এবং উত্তোলন দেওয়া আছে 5,000, তাহলে সমাপনী মূলধন কত টাকা হবে? এখানে যদি তোমার কোনো রুলস, একজন বলছেন মাহফুজ সময় বিন্দুর জন্য, ধন্যবাদ। আচ্ছা, সিদ্দিকা বলছে এটা হিসাব শেষে করে না। সিদ্দিকা, এটা ওই আর্থিক অবস্থা বিবরণীর কোনো হিসাবকাল শেষে করে না, এটা নির্দিষ্ট একটা সময় বা তোমার সময় বিন্দুর জন্য করা হয়ে থাকে, যে কোনো সময় করা হয়ে থাকে, এটা হিসাবকাল ধারণা না, ঠিক আছে। এটা হিসাবকাল ধারণা প্লাস হচ্ছে একটি নির্দিষ্ট সময়, যে কোনো সময় করা যাবে। আর বাকি যে 3টা বিবরণী আছে, সেই 3টা বিবরণী হচ্ছে যেমন মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং হচ্ছে আয় ব্যয় বিবরণী, বিশদ আয় বিবরণী, সেটা হচ্ছে হিসাবকাল শেষে করা হয়। কিন্তু আর্থিক অবস্থা বিবরণী তুমি নির্দিষ্ট যে কোনো সময়ের মধ্যে করতে পারবা, যে কোনো সময় চাইলে করতে পারবা, তো ওইটা হিসাবকাল শেষে করা হয় না। আশা করি বুঝতে পারছো। ওকে, 11 নম্বরে একজন অ্যান্সার করছে 11C, ইভা 11C, বাকিরাও অ্যান্সার করে ফেলো। ওকে, আমি এটা সলভ করে দেখো। এখানে বলছে যে নিট লাভ দেওয়া আছে, হ্যাঁ, নিট লাভ দেওয়া আছে, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এবং উত্তোলন দেওয়া আছে। আচ্ছা, সমাপনী কত? ওকে, তাহলে আমি প্রারম্ভিক, যদি আমি 1 লাখ টাকা নিয়ে আসছি ব্যবসা, আমি প্রারম্ভিক নিয়ে আসছি 1 লাখ টাকা, আমার লাভ হয়েছে 10,000 টাকা, ঠিক আছে। তাহলে লাভ হয়েছে আমার কাছে, আমার ব্যবসার টোটাল হলো 1,10,000 টাকা। হ্যাঁ, এখন শুরু থেকে আমি ব্যবসা করলাম, প্রারম্ভিক মূলধন নিলাম, আমার লাভ হলো, এটা আমার সমাপনী হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে আমি উত্তোলন করে নিয়ে যাই, যেটা নিয়ে যাই সেটা আর ব্যবসা থাকে না, সো এটা আমাকে মাইনাস করতে হবে। তাহলে আমার সমাপনী মূলধন হচ্ছে 1,05,000 টাকা। যার সঠিক হয়েছে ধন্যবাদ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো এটা। সবাই অ্যান্সার করি, এটা অনেকে পারছেন, ধন্যবাদ। তাহলে পরের কোশ্চেন দেখেন, 12 নম্বর বলছে, হ্যাঁ, এই যে এই অঙ্কটা একটু সবাই করার চেষ্টা করেছি, উৎপাদন এককের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। তো এইখানে বলা হচ্ছে যে উৎপাদন একক পদ্ধতি অনুযায়ী একটি মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, মোট উৎপাদন ক্ষমতা দেওয়া আছে। যদি 1 বছরে 12,000 একক উৎপাদিত হয় তবে ওই বছরের অপচয় কত হবে? এইটার একটা সূত্র আছে, হ্যাঁ, এটা সূত্রটা হচ্ছে যোগ্য মূল্য। আমি লিখি, যদি কেউ সূত্র না পারো তাহলে এই অনুযায়ী করে ফেলবা।
এটা হচ্ছে মোট উৎপাদন ক্ষমতা, এটা হচ্ছে নির্দিষ্ট বছরের উৎপাদন একক, এটাও একক। তো এইভাবে সবাই বসায়া ভাগ গুণ করে ফেলো। হচ্ছে 12 বি। আচ্ছা আমরা করবো এটা। তো এখানে দেখি আমাদের অবচয়যোগ্য মূল্য কি হবে। অবচয়যোগ্য মূল্য আমার ওই যে ক্রয় মূল্য 5 লাখ টাকা থেকে আমি এই যে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেবো, তাহলে অবচয়যোগ্য মূল্য আমার হচ্ছে 4.5 লাখ টাকা। ঠিক আছে, 4.5 লাখ টাকা ইন্টু আমার নির্দিষ্ট বছরে, মানে এই বছরে আমার উৎপাদন হয়েছে হচ্ছে 12,000, তাহলে উপরে হচ্ছে 12,000, আর টোটাল উৎপাদন ক্ষমতা হচ্ছে 90,000। ওকে। আচ্ছা আমি এটা কেটে দিই, এভাবে কেটে দিই, এইটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, 9 দিয়ে আমি এটাকে কাটলাম 5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5,000, এখানে হচ্ছে 12, তাহলে 5 12 হচ্ছে 60। হ্যাঁ, তাহলে 5 12 60, আর এই দুটো শূন্য আমি এখানে বসে দিলাম। টোটাল হচ্ছে 3টে শূন্য বসে দিলাম, তাহলে আমার হচ্ছে 60,000 টাকা ভ্যালু। তাহলে আমার এই বছরের অবচয়, মানে ওই বছরে যে বছরে আমার 12,000 একক উৎপাদিত হয়, ওই বছরে আমার অবচয় হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ, অনেকের অ্যান্সার হয়েছে, ধন্যবাদ। সবাই অ্যান্সার করবো। হ্যাঁ, আচ্ছা যারা, যদি কারো এটা বুঝতে অসুবিধা হয় সবাই কোশ্চেন করবেন। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখানে বলছে অবচয় ধার্য করার সময় কোন নীতিটি অনুসরণ করা হয়। এখানে বলা আছে হচ্ছে আর্থিক পরিমাপ ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, মিলকরণ ধারণা, ব্যবসায়িক সত্তা ধারণা। সবাই দ্রুত 13 নম্বরটা অ্যান্সার করি, যে বলছে অবচয় কোন নীতিটি অনুসরণ করে অবচয় ধার্য করা হয়, বা অবচয় ধার্য করার সময় আমরা কোন নীতি ফলো করি। সবাই একটু অ্যান্সার করি 13 নম্বর। অনেকে বলছেন 13 বি চলমান প্রতিষ্ঠান ধারণা। আচ্ছা, মাহফুজ বলছেন 13 নম্বর বি। ওকে, এবার 13 বি। আচ্ছা দেখি আমি এটা অ্যান্সার করার চেষ্টা করি। আমরা এখানে বলছে অবচয় আসলে কি, এটা বোঝার চেষ্টা করি। অবচয়টা আমার কি? অবচয় হচ্ছে আমার ব্যয়, তাই না? তো এই ব্যয়টাকে আমি কেন দেখাই? অবচয় কার উপরে ধরি? স্থায়ী সম্পত্তির উপর ধরি, তাই না? তো স্থায়ী সম্পত্তি আমি কি করি? প্রত্যেক বছর স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্য দেখাই। ঐতিহাসিক ব্যয় নীতি অনুযায়ী সেটাকে আমরা কি মূল্য দেখাই? অর্জন মূল্য, মানে ক্রয় মূল্য দেখাই। যদি ওর আয়ুষ্কাল 5 বছর হয় বা 10 বছর হয়, ঠিক আছে, তো প্রত্যেক বছর আমি যে টাকায় কিনি প্রত্যেক বছর সেম টাকায় দেখাই, তাই না? তো প্রথম বছর যেটার মূল্য যদি 5 লক্ষ টাকা হয়, তো তৃতীয় বছরে গিয়ে 3 বছরে গিয়ে সেটার মূল্য তার 5 লক্ষ থাকে না, কিন্তু তাও আমি এটাকে কি কি করে 5 লক্ষ টাকাই দেখাই, তাই না? তো প্রথম ধরেন আমি প্রত্যেক বছর এটাকে ব্যবহার করব, 5 বছর ধরে ব্যবহার করব বা 10 বছর যাবত ধরে ব্যবহার করব। এই ব্যবহারের ফলে প্রত্যেক বছর আমার কিছু অবচয় হবে না? অবচয় হবে, তো অবশ্যই আমার সম্পত্তিটা কি ভ্যালু কমতে থাকবে, মূল্য ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, তাহলে দেখো আমার প্রত্যেক বছরকে মূল্যটা কমতে থাকবে। এই যে আমরা আমরা অবচয় হচ্ছে ব্যয়, ব্যয় কেন দেখাই? আয়ের বিপরীতে ব্যয় কেন দেখাই? আমরা কোন নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয় দেখাই? মিলকরণ নীতি অনুযায়ী। তো অবচয়টা আমরা দেখাই হচ্ছে যাতে মানে যেন আমার নিট লাভটা কম হয়, মানে টোটাল মোট ব্যয়টা আমি দেখাইতে পারি, নিট লাভ কম হয়, যেন আমার ট্যাক্স বা কর যেটা দেওয়া লাগে সেটা আমার কম দেওয়া লাগে। এর জন্য আমরা হচ্ছে আয়ের বিপরীতে ব্যয়টাকে দেখাই। তো এইটা হচ্ছে আমার মিলকরণ নীতি অনুযায়ী আমরা অবচয় ধার্য করে থাকি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। না, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমরা অবচয় ধার্য করি না। অবচয় ধার্য করার সময় নীতি অনুসরণ করে হচ্ছে মিলকরণ নীতি, কারণ অবচয় আমরা ব্যয়, আমি আয়ের বিপরীতে ব্যয়টাকে দেখাই। যতটুকু এই বছর আয় হয়েছে, মানে এই বছরে যতটুকু অবচয়, তো ওই আয় করতে গিয়ে অতটুকু আমার যেহেতু অবচয় হইলো, ব্যয় হইলো, তাহলে ওই আয়ের বিপরীতে আমার ব্যয়টাকে দেখাইতে হবে। আর আয়ের বিপরীতে ব্যয়কে দেখানোর যে নীতি সেটা হচ্ছে মিলকরণ নীতি। আশা করি সবাই বুঝতে পারছো যে আয়ের বিপরীতে ব্যয়কে দেখানো হচ্ছে
মিলকরণ নীতি। আচ্ছা প্রসেনজিৎ রয়, আমরা এটা শেষে সলভ করার চেষ্টা করব, আপনি সময় শেষে এটা দেওয়ার চেষ্টা করেন আবার। আচ্ছা আমরা পরের কোশ্চেনে যে আশা করি সবাই বুঝতে পারছো যে অবচয় ধার্য করার সময় আমরা মিলকরণ নীতি, কারণ অবচয় আমার একটা ব্যয়, তো আয়ের বিপরীতে ব্যয়টাকে আমি দেখাই মিলকরণ নীতি অনুযায়ী। তো খেয়াল করেন 14 নম্বর, 14 নম্বর বলা হচ্ছে চলতি বছরে অর্জিত আয়ের বিপরীতে, চলতি বছর অর্জিত আয়ের বিপরীতে চলতি বছরের খরচগুলোকে মেলাতে হবে, এটি কোন নীতি? সবাই এটা একটু চেষ্টা করি অ্যান্সার করি। 14 নম্বর, যে চলতি বছরে অর্জিত আয়ের বিপরীতে চলতি বছরের খরচগুলোকে মেলাতে হবে, মানে খরচগুলোকে দেখাতে হবে, সেটা কোন নীতি অনুযায়ী আমরা করে থাকি? খুব দ্রুত অ্যান্সার করো। সবাই এটা অ্যান্সার করি ভাই। এখানে বলছে মিলকরণ নীতি, রাজস্ব স্বীকৃতি নীতি, পুনঃপ্রকাশ নীতি, সামঞ্জস্য নীতি। ওকে, তো এটা একটু চেষ্টা করে যে এখানে কি বলা হচ্ছে। আবারও বলে চলতি বছরে অর্জিত আয়ের বিপরীতে চলতি বছরের যে খরচগুলো, মানে টোটাল আপনি চলতি কথাটা আমরা বাদ দিই, চলতি বছরের চলতিটা বাদ দিই, তাহলে বলছে অর্জিত আয়ের বিপরীতে খরচগুলোকে দেখানোর যে নীতি, সেটা আমাদের সবাই আমরা জানি এটা কি হবে, এটা হচ্ছে মিলকরণ নীতি। একজন অ্যান্সার করছেন শেষে এসে। আমরা পরের কোশ্চেনে যাই, 15 নাম্বার। ওকে সবাই দ্রুত 15 নাম্বারটা অ্যান্সার করো। 15 নাম্বার বলা হচ্ছে একটি হিসাবে যে 2000 টাকা যা রেওয়া মিলে সঠিক কলামে সঠিক পাশে 200 টাকায় লেখা হয়েছে, রেওয়া মিলে কত টাকার পার্থক্য হবে? হ্যাঁ, তবে সঠিক পাশে 2000 টাকা বসাইছে। 15 নাম্বারটা দ্রুত অ্যান্সার করি। সঠিক পাশে আমি বসাইছি কিন্তু টাকার অ্যামাউন্ট আমি কম বসাইছি, তাহলে আমার রেওয়া মিলে পার্থক্য কত হবে? সবাই ক্লাসে মনোযোগ দিয়ে 15 নম্বর অ্যান্সার করি। ওকে একজন বলছেন 15A 1800 টাকা, মাহফুজ। ওকে খেয়াল করি এখানে, এখানে বলছে যে সঠিক পাশে, মানে আমার যেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক, আমি একটি হিসাবে যে সেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক, আমি সঠিক পাশে বসাইছি 2000 টাকার পরিবর্তে আমি দেখাইছি 200 টাকা। তার মানে একটা হিসাবে যে বলছে, একটা জাবেদায় দুইটা হিসাব তিনটা হিসাব থাকতে পারে, একটা হিসাবের কথা বলছি। হ্যাঁ, তাহলে আমি 200 টাকা লিখছি, যেখানে লেখা কথা ছিল আমার 2000 টাকায় 2000 টাকা আমি লিখি নেই, তাহলে এটা পার্থক্য হওয়ার কথা হচ্ছে আমার 1800 টাকা। অনেক অ্যান্সার করছো, ধন্যবাদ, হয়েছে তোমাদেরটা। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলছে অগ্রিম প্রদত্ত ভাড়া রেওয়া মিলে সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে, যদি 2000 টাকার ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয় তবে সমন্বয় দাখিলা কোন হিসাবটি ক্রেডিট হবে? আচ্ছা এটা একটা সমন্বয়ের হিসাব, তাহলে যদি তোমার রেওয়া মিলে সম্পত্তি হিসেবে দেখাইছে কি অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম ভাড়াটা শুরুতে স্বাভাবিকভাবে সম্পদ হিসেবে দেখাইছো, তাহলে এইটা যদি আমি সম্পদ হিসেবে দেখাই, সবাই 16 নম্বর অ্যান্সার করি। সম্পদ হিসেবে দেখাইলে 2 বছরের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয় তবে সমন্বয় দাখিলা কি হবে, কোন হিসাবটি ক্রেডিট করতে হবে? তো 16 নম্বরে সবাই অ্যান্সার করো। তো আমি এখানে বলি যে এখানে বলছে শুরুতে যেহেতু আমি সম্পত্তি হিসেবে দেখাইছি, তো সম্পত্তি যখন আমার ব্যবহার হয়ে গেছে, মানে যতটুকু ব্যবহার হয়েছে, তো ওই পরিমাণ ব্যবহারকৃত সম্পত্তি আমার ক্রেডিট করতে হবে, মানে সম্পত্তি আমার কমে গেছে, তো অতটুকু পরিমাণ, মানে এইটা আমি যখন ভাড়া দিছি অগ্রিম দিছি তখন আমি ডেবিট করছি, মানে সম্পত্তি বৃদ্ধি পাইছে। হ্যাঁ, সম্পত্তি বৃদ্ধি পাইছে। যখন আমার এটা ব্যয় হয়ে যাবে তার মানে আমার সম্পত্তি হ্রাস পাবে, সম্পত্তি হ্রাস পেলে আমি সেটাকে কি করব, ক্রেডিট করব, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট হবে। আর এটা যদি আমি পুরা সমন্বয়ে জাবেদাটা লিখতে চাই তাহলে জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। যখন আমি এটা
প্রোভাইড করছিলাম, যখন অগ্রিম দেওয়া হয়েছিল তখন আমি কিভাবে লিখছি, তখন লিখছি এভাবে যে অগ্রিম ভাড়া ডেবিট করছিলাম আর নগদান ক্রেডিট করছিলাম। তাহলে এখন আমার ওই সম্পত্তিটা কমে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। সবাই বলছো 16 অ্যান্সার যাদের হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ফেভারিট সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, সবাই 17 নম্বরটা অ্যান্সার করব। দেখো এখানে বলা হচ্ছে যে তোমার নেট বিক্রয় দেওয়া আছে, নেট বিক্রয় 5 লক্ষ টাকা দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 3 লক্ষ টাকা। তাহলে মোট মুনাফার হার কত? আমরা জানি মোট মুনাফার হার বের করতে গেলে আমার নিচে লাগবে হচ্ছে এরকম নেট বিক্রয়, নিচে লাগবে হচ্ছে নেট বিক্রয়, আর উপরে লাগবে হচ্ছে মোট মুনাফা ইন্টু 100। তো সবাই আমরা এটা জানি, হ্যাঁ, ইন্টু 100। তো এটা আমার লাগবে। তো এখানে আমার নেট বিক্রয়টা দেওয়া আছে, আমার কি দেওয়া নেই? মোট মুনাফাটা দেওয়া নেই। সো আমরা কিভাবে মোট মুনাফা বের করব? ওকে, সবাই অ্যান্সার বের করে থাকলে অ্যান্সার করে দাও। আচ্ছা, এখানে আমার মোট মুনাফাটা বের করে নিতে হবে। তো বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমার মুনাফা বের হবে। তাহলে 5 লাখ থেকে 3 লাখ যদি আমার মাইনাস হয় তাহলে আমার 2 লাখ টাকা হচ্ছে প্রফিট, মানে গ্রস প্রফিট, মোট মুনাফা। তো এখন আমি মোট মুনাফা 2 লাখকে এই নেট বিক্রয় 5 লাখ দিয়ে ভাগ করব, ইন্টু 100 দিব। তাহলে এখানে কয়টা, এটা চলে যাবে। 5 দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে হবে 20, 20 দুগুণে 40। তাহলে টোটাল আমার হচ্ছে মোট মুনাফা আর হচ্ছে আমার 40%। সতেরো নম্বরটা কি কেউ পারে নাই? ওকে, অনেক অ্যান্সার করছে 17 মিনিট, ধন্যবাদ। দেখো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলছে বড় অঙ্কের মুনাফা জাতীয় ব্যয় যার সুবিধা একাধিক হিসাবকালে পাওয়া যায় তাকে কি বলা হয়? বড় অঙ্কের মুনাফা জাতীয় ব্যয়, হ্যাঁ, এটাকে হিসাবকালে পাওয়া যায় অনেক, মানে একাধিক হিসাবকালে যেটা আমরা পেয়ে থাকি সেটাকে কি বলা হয়? সবাই এটা অ্যান্সার করবা যে এটা স্থায়ী ব্যয় নাকি মূলধন জাতীয় ব্যয় নাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নাকি বকেয়া ব্যয়। তো সবাই এটা অ্যান্সার করো। তো এইখানে বলছে বড় অঙ্কের, তো বড় অঙ্কের কথাটা দেখেই সবাই ধরে নিবে এটা স্থায়ী ব্যয়। আচ্ছা দেখি সবাই অ্যান্সার করো। আমরা হচ্ছে 18 নম্বর আছে, একজন বলছেন 18C বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বাকিরাও অ্যান্সার করি। একজন বলছেন 18C। ওকে, খেয়াল করি এখানে, এখানে বলছে যে বড় অঙ্কের মুনাফা জাতীয় ব্যয়। সো মুনাফা জাতীয় ব্যয় যখন বলে দিছে তার মানে আমার এটা স্থায়ী ব্যয়ও আসবে, হবে না, মূলধন জাতীয় ব্যয়ও হবে না। আর এটা যেহেতু বাকি তো হয় না, সো বকেয়া ব্যয়টাও হওয়ার কথা না। হ্যাঁ, এখন এটা কেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে আমি যে ব্যয়টা একাধিক হিসাবকালে ভোগ করবো, একাধিক হিসাবকাল পর্যন্ত আমার সেটা থেকে সুবিধা আসবে, সেটাই হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেমন আমি 3 বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছি, এবছর আমি 1 বছরটা খরচ দেখাইছি, আগামী 2 বছর যাবত ওই বিজ্ঞাপন আমি সুবিধা পাবো, তাহলে ওইটা হচ্ছে বিলম্বিত। ঠিক আছে? তো বড় অঙ্কের যে মুনাফা জাতীয় যে ব্যয়গুলো যার সুবিধা হচ্ছে আমরা একাধিক বছরে পাই, সেটাই হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এইটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি পাশে দেখাই। হ্যাঁ, 18C অনেকের হয়েছে, ধন্যবাদ। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলা হচ্ছে নিচের কোন ব্যয়টি বকেয়া বা অগ্রিম হতে পারে না? এটা কি বীমা খরচ হবে, বেতন হবে, অবচয় হবে নাকি টেলিফোন বিল হবে? যে কোনটা, কোন ব্যয়টি বকেয়া অথবা অগ্রিম কখনোই হবে না? দেখো বীমা খরচ আমার বকেয়াও হতে পারে, অগ্রিম হতে পারে, বেতন বকেয়া হয়, অগ্রিম হয়,
টেলিফোন বিল যেটা, সেটাও বকেয়া হতে পারে, অগ্রিম হতে পারে, কিন্তু অবচয় কখনো বকেয়া হবে না, অগ্রিম হবে না। যখন আমি সম্পত্তি ব্যবহার করব তার অবচয় মাস্ট বি হবে, এটা আমি অগ্রিম অথবা বকেয়া হিসাব করে করতে পারবো না। সবাই আশা করি এটা পারবা। ওকে, পরের কোশ্চেনে আমরা যাব। ঠিক আছে, এখানে সবাই এটা একটু করার চেষ্টা করে। এখানে একটা হচ্ছে অনুপাতের অঙ্ক, অংশীদারি অংশীদারি ব্যবসার অঙ্ক। তো এখানে বলছে তোমার নতুন অনুপাত বের করতে বলছে। পুরান একটা অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে 3:2, মানে এখানে দুইজন অংশীদার ছিলেন, এরপরে গ নামক আরেকজন অংশীদারকে তারা এই অংশ মুনাফা দিবে বলে নিয়ে আসলো। হ্যাঁ, এখন নতুন অনুপাত কত হবে? তার মানে আগে ছিল দুইজনের অনুপাত, এখন আমাকে তিনজনের একটা অনুপাত বের করতে হবে। তাহলে এইটা খুব শর্টকাট আমি দেখাই দেবো, তোমরা এভাবে করবে, এভাবে ফলো করলে যে কোনো অনুপাত বের করতে পারবা। প্রথমত হচ্ছে নতুন অনুপাত বের করার সময় এটার ডিফারেন্সটা করবা। এটা ডিফারেন্সটা কত হয়? 4 থেকে 1। এই যে ভগ্নাংশ আছে, হর থেকে লব, এটা থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে হবে 3। এই 3 হওয়ার পরে এই যে এটা হলো নতুন ভগ্নাংশ থেকে যে আমি এই 3 বিয়োগ করে বের করলাম, এইটা তোমার এই দুইটার সাথে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 3 9, 3 দুগুণে 6। ঠিক আছে, এই দুইটা আমি পেয়ে গেলাম। এখন তৃতীয় নম্বরটা কি হবে? তৃতীয় নম্বরটা হবে যে এই দুইটার যোগফল, এই হর লবের যোগফল। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 5। তাহলে আমার নতুন অনুপাত হচ্ছে 9:6:5। ঠিক আছে, সবাই আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো, সবাই ধন্যবাদ। তো খেয়াল করি, এরপরে যদি এটা হচ্ছে নতুন অনুপাত, এছাড়াও আরো কি কি আছে? ত্যাগ অনুপাত আছে, ত্যাগ অনুপাত আছে, তারপরে হচ্ছে লাভ অনুপাত আছে, আরো এই দুইটা টার্ম আছে। ত্যাগ অনুপাত কি হবে? ত্যাগ অনুপাত কখন হয়? দেখো, এখানে শুরুতে ছিল তারা দুইজন, এখন আসছে তিনজন, তার মানে দুইজনের মধ্যে যে দুইটা ভাগ হইতো, সেখানে যত ভাগ যত কম, তো পরিমাণ তত বেশি। তাহলে এখানে তারা বেশি পরিমাণে পেত, এখন তিনজনের মধ্যে ভাগ হবে, তার মানে তিনজন কম পাবে। মানে আগের থেকে প্রথম দুজন আগের থেকে একটু কম পাবে, যেহেতু তৃতীয় যে গ নাম্বার যে আসছে, গ আসছে, তাকে আমার অংশীদার হিসেবে রেখে মুনাফা দেওয়া লাগবে, তো তারা প্রথম দুজন একটু কম পাবে। তাদের ইয়াটা করতে হবে কি, ত্যাগ অনুপাত এভাবে করতে হবে। এখানে টোটাল অংশ হচ্ছে 5, তো কয়ের অংশ হচ্ছে 5-এর 3, এইটা থেকে এইখানে টোটাল কত? 15-20, এই 20-এ কয়ের অংশ হচ্ছে 20-এর 9। তাহলে তোমার ওই যে 3/5, এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে সেটাই হচ্ছে কয়ের ত্যাগ অনুপাত। ঠিক ক্ষয়েরটা ওইভাবে বের করতে হবে। আর লাভ অনুপাত হবে কখন? যখন প্রথমে ধরো তিনজন ছিল, পরবর্তীতে একজন চলে গেছে, যখন চলে যাবে তখন কি হবে? উল্টোটা হবে। তার মানে চলে যাওয়ার পর দুইটা ভাগ হবে, তখন তারা বেশি পাবে। ঠিক তখন উল্টা ভাবে বিয়োগ করতে হবে, তখন পুরাতনটা থেকে নতুনটা বিয়োগ করতে হবে, পুরাতনটা থেকে নতুনটা বিয়োগ করতে হবে লাভ অনুপাতের ক্ষেত্রে। আর এখানে পুরাতনটা ক্ষেত্রে, ত্যাগ অনুপাতের ক্ষেত্রে পুরাতনটা থেকে নতুনটা বিয়োগ করতে হবে। সবাই এটা মনে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। আর পরের কোশ্চেনে যাই। এখানে বলছে কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিলির প্রাথমিক খরচ কোন শ্রেণীর ব্যয়? আশা করি সবাই এটা জানো যে কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিলির যে প্রাথমিক যে খরচটা, এই যে প্রাথমিক যে খরচ, সেটা কোন ধরনের ব্যয় হবে? হ্যাঁ, তো সবাই এটা অ্যান্সার করি। 21 নম্বর আছে, 21 নম্বর কি হবে? 21 নম্বর সবাই কমেন্ট করো। 21 নম্বরে বলা হচ্ছে যে ঋণপত্র বা শেয়ার বিলির যে প্রাথমিক খরচ সেটা কোন শ্রেণীর? আচ্ছা, সবাই বলতেছে বিলম্বিত মুনাফা জাতীয়। হ্যাঁ, তো বিলম্বিত কেন আমি এটা বলি। বিলম্বিত কারণ হচ্ছে যে এই ব্যয়টা তোমার, এই যে প্রথম যে খরচটা, এই ব্যয়টা থেকে তুমি সুবিধা পাবা, শেয়ার বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা মুনাফা জাতীয় খরচ না, পরিচালনা না, মূলধন জাতীয় না, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, এখানে বলছে যে 22 নম্বরে প্রতি মাসের শেষে সমপরিমাণ অর্থ উত্তোলন করা হলে উত্তোলনের উপর সুদ গণনার সময়কাল কত? যদি প্রতি মাসের শেষে বলে, এখানে তিনটা টার্ম আছে, শুরুতে,
সবাই অ্যান্সার করো, আমি বলতেছি। শুরুতে, মাঝামাঝি, আর একটা হচ্ছে শেষে। তো সবাই জানি যদি আমি শুরুতে করি, 22 নাম্বার আছে, 22 নাম্বার অ্যান্সার করো। যদি আমরা শুরুতে করি তাহলে কি হবে? শুরুতে যদি করি তাহলে আমার 6.5, তারপরে মাঝামাঝি করলে 6, এবং শেষে করলে 5.5। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বলছে যে কি করা হলে বছর শেষে, প্রতি মাসের শেষে করা হলে, তাহলে শুরুতে করলে 6.5, মাঝামাঝি করলে 6, এবং শেষে করলে 5.5। আশা করি সবাই বুঝতে পারছো, উত্তর হবে 5.5 মাস। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেনটা বলছে যে বছর শেষে কোন খাত রিসেট হবে? রিসেট মানে জিরো হবে, হ্যাঁ, অথবা এখানে এরকম বলা থাকবে যে শূন্য হবে, শূন্য হবে। হ্যাঁ, তাহলে বছর শেষে কোন খাত, কোন হিসাব খাতগুলো, কোন হিসাব খাতগুলো শূন্য হবে বা জিরো হবে? এখানে বলা হচ্ছে স্থায়ী হিসাব, নামমাত্র হিসাব, ব্যক্তিগত হিসাব, বাস্তব হিসাব। ঠিক আছে, তো বাস্তব হিসাব আর স্থায়ী হিসাব এক জিনিস। স্থায়ী স্থায়ী এবং বাস্তব হিসাব একটা আর একটা অল্টারনেটিভ নাম। এখানে নামমাত্র আছে, আর একটা হচ্ছে ব্যক্তিগত হিসাব। তো ব্যক্তিগত হিসাব কোনগুলো? দেনাদার পাওনাদার, যেগুলো আমরা পরবর্তী বছর হিসাবকালে নিয়ে যাই। এখন নামমাত্র হিসাবটা আমরা হচ্ছে বছর শেষে জিরো করে ফেলি। এখন নামমাত্র হিসাব কোনগুলো? আয় আর ব্যয়। এই আয় ব্যয় হচ্ছে আমার নামমাত্র ব্যয়, যেমন ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, এগুলো আয় ব্যয়, ভাড়া, বেতন, এগুলো হচ্ছে আমার নামিক হিসাব, নামমাত্র হিসাব অথবা নামিক হিসাব। সবাই আশা করি এটা বুঝতে পারছো। অ্যান্সার করছে দেশের বি। ওকে, পরের কোশ্চেন আমরা যাই। ব্যাংক সময় বিবরণী প্রস্তুত করা হয় একটি, এখন এটা তোমরা অ্যান্সার করো। এখানে বলছে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট তারিখে, মাসব্যাপী নাকি বছরব্যাপী। এই কোশ্চেনটা অ্যান্সার করার পর আমি একটা কথা বলে রাখবো, সবাই এটা মনে রেখো। আমরা 24 নাম্বার আছে, 24 নাম্বার সবাই অ্যান্সার করো। বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কখন? এই জন্য নির্দিষ্ট সময়ের জন্য, এছাড়া আছে নির্দিষ্ট তারিখে, মাসব্যাপী, বছরব্যাপী। ওকে, আমি এটা সবাইকে ক্লিয়ার করে দেই। শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী নির্দিষ্ট সময়ের জন্য করা হয়, অনলি আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, এটা মনে রাখবেন আপনাদের জন্য। আর্থিক অবস্থার বিবরণী এইটাই শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এছাড়া বাকি যেগুলো আছে সেটা হচ্ছে নির্দিষ্ট তারিখের জন্য। তবে ব্যাংক সমন্বয় বিবরণী আমার নির্দিষ্ট তারিখের জন্য করা হয়ে থাকে, সবাই এটা মাথায় ঢুকাই নিও। হ্যাঁ, এইটা বাদে, আর্থিক অবস্থার বাদে বাকিগুলো নির্দিষ্ট তারিখে করা হয়ে থাকে বা নির্দিষ্ট হিসাবকালে করা হয়ে থাকে। না, নির্দিষ্ট সময়ের জন্য হবে না, নির্দিষ্ট তারিখে করা হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের জন্য করা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, যারা অ্যান্সার করছে ধন্যবাদ। আমরা লাস্ট কোশ্চেনে যাব, 25 নাম্বার। তো দেখো এখানে অবচয় পদ্ধতি পরিবর্তনের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রয়োগ প্রয়োজন? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, একটু মনোযোগ দিয়ে দেখো। 25 নাম্বার সবাই অ্যান্সার করি যে অবচয় পদ্ধতি, পদ্ধতি কতগুলো আছে? সরলরেখী আছে, ক্রমহ্রাসমান আছে, বর্ষের সংখ্যক আছে, উৎপাদন একক আছে। তো সেই পরিবর্তন মানে পদ্ধতিটা যখন আমি পরিবর্তন করব, তখন হিসাব বিজ্ঞানে কোন নীতি প্রয়োগ প্রয়োজন, সেখানে কোন নীতিটা আমাকে ফলো করতে হবে আমি যদি পরিবর্তন করতে চাই
বা আমি পরিবর্তন করতে পারবো কিনা সেটা আমার কোন নীতি অনুযায়ী বলা আছে। এখানে একটা বলা আছে পূর্ণপ্রকাশ নীতি, সামঞ্জস্যতা নীতি, রক্ষণশীলতা নীতি নাকি আহরণ নীতি, যাই হোক। তো এইটা একটু সবাই অ্যান্সার করি। 25-এর একজন বলছেন রক্ষণশীলতা নীতি, মাহফুজ, বাকিরাও অ্যান্সার করি। রক্ষণশীলতা নীতি, ওকে। তোমাদের এই নীতিতে একটু সমস্যা আছে, আমি একটু এটা ক্লিয়ার করি যে রক্ষণশীলতা নীতি কি। দেখো, রক্ষণশীলতা নীতি এক প্রকার হচ্ছে চুরি করা বিদ্যা, এটা মাথায় রেখো। যে এই রক্ষণশীলতা নীতিতে যে হিসাব মানে যে পয়েন্টগুলো তুমি পাবা, যে নীতিগুলো তুমি পাবা, সেখানে দেখবা যে যে কোনো উপায় মানে কোন কোন উপায় কোম্পানি মুনাফা কম দেখাইতে পারে সেই পদ্ধতি অবলম্বন করবে, কারণ যাতে ট্যাক্স কম দেওয়া লাগে, ঠিক আছে। রক্ষণশীলতা নীতি সেগুলো শিখাবে। এই যে অবচয় ধার্যের যে পদ্ধতি, সেটা হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? সামঞ্জস্যতা নীতি। সামঞ্জস্যতা নীতি হচ্ছে তুমি হিসেবে পাবা যে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের কয়েকটা উদ্দেশ্য আছে, তারপরে হচ্ছে মৌলিক গুণাবলী আছে, তারপরে বর্ধিত বা আকর্ষণ বলি যে উদ্দেশ্য আছে, গুণাবলীগুলো আছে, সেগুলো একটু খেয়াল করো। সেখানে বলা আছে সামঞ্জস্যতা মানে কি। সামঞ্জস্যতা মানে হচ্ছে, ধরো তুমি প্রথম বছর সরলরৈখিক পদ্ধতি ইউজ করলা, হ্যাঁ, সরলরৈখিক। তো তোমাকে এইটার ধারাবাহিকতা রাখতে হবে, সামঞ্জস্যতা রাখতে হবে। কেন সামঞ্জস্যতা রাখতে হবে? তুমি চাইলে পরের বছর ক্রমহ্রাসমানে যেতে পারবে না, তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা নীতির মধ্যে দিয়ে যেতে হবে, সামঞ্জস্য রেখে কাজটা করতে হবে। তাহলে অবচয় পদ্ধতি পরিবর্তনের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে কোন নীতি প্রয়োগ প্রয়োজন? সামঞ্জস্য নীতি। আর তোমরা যেটা বলেছো যে রক্ষণশীলতা নীতি, মানে এটারও একটা কোশ্চেন আছে। এটার কোশ্চেনটা এমন যে অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট মুনাফা কম হয়, তাই না? তো রক্ষণশীলতা নীতি অনুযায়ী কি করা হয়? ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করা হয়, হ্যাঁ। যার কারণে প্রথম বছর অবচয় বেশি হয়, অবচয় বেশি হলে কি হবে? ব্যয় কম হবে। আর ব্যয় বেশি হলে লাভ কম হবে, ট্যাক্স কম দেওয়া লাগবে। তো এই রক্ষণশীলতা নীতি অনুযায়ী হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি বেশি ফলো করে, মানে চুরি করা বিদ্যা। তাহলে এই যে পরিবর্তনের ক্ষেত্রে তোমার সামঞ্জস্য নীতি খেয়াল রাখতে হবে, যে তুমি প্রত্যেক বছর কিভাবে করতেছো। তুমি চাইলে জাস্ট ঘুরাই ফিরে করতে পারবা না, ইচ্ছা মতন করতে পারবো না, তোমাকে একটা ফ্লোর মধ্যে যেতে হবে। তো আশা করি সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে কাইন্ডলি কমেন্ট করো। এটা আমাদের লাস্ট কোশ্চেন। যদি নীতিতে আরো প্রবলেম থাকে, কার কোন নীতিতে প্রবলেম আছে একটু কমেন্ট করো, আমি বলে দেই। 5 মিনিটের মধ্যে শেষ করব। যদি কারো নীতিতে এই টপিকস নিয়ে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। তো এই নীতিগুলো আবার একটু ভালো মতন তোমরা খেয়াল করো, নীতিগুলো মাথায় রাখো। তো এখানে আবারও বলছে পরিবর্তনের ক্ষেত্রে প্রশ্নটা বোঝা লাগবে আগে, তারপরে অ্যান্সার করতে হবে। যাই হোক, যারা হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ। যারা যুক্ত ছিল, অ্যান্সার করছো, কমেন্ট করছো, সবাইকে দেখলাম, ধন্যবাদ সব তোমাদেরকে। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আজকের মতন এখানেই শেষ আমাদের ক্লাস। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।